বাকুই ভবনে হুল্লোড় হবার জন্য কারণ লাগে। সেই কারণটি খুব সুন্দর করে দিয়েছে এই বাড়ির ছোট ছেলে আহাস। জার্মানি থেকে ভোরের ফ্লাইটে এসেছে সে। 11 ঘন্টার জার্নি। সেই জার্নি শেষে অবশেষে বাসায় আসলো আহাস। কানন ছেলেকে দেখছে আজ 2.5 বছর পর। খুশি যেন ধরছে না। ঘর তার পরিপূর্ণ আজ। আহাসের আগমনে আওয়াল সাহেবও বেশ খুব প্রসন্ন। আহাস অভ্রের মতো নয়, খুব গোছানো শৃঙ্খল ছেলে। তার কথাবার্তাও বেশ মার্জিত, ম্যাচিওর। জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে হ্যামবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। আহাস ভাইয়ের বিয়ের আগেই আসতো, কিন্তু টিকিটের ঝামেলা হচ্ছিল। ব্যাগ ট্যাগ রেখে সোফায় গা এলিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া, ঐন্দ্রিলা আপুকে বিয়ে করলো। দুজনের সেদা কুমড়ো সম্পর্ক। আমি তো জার্মানি যাওয়ার আগেও তাদের ঝগড়া করতে দেখেছি। কানন হেসে বললেন, আমারও বিশ্বাস হচ্ছে না আমার ছেলেটা সংসারী হয়েছে। আওয়াল সাহেব তখন খবরের কাগজ পড়ছিলেন। কাগজ থেকে চোখটা তুলে গম্ভীর স্বরে বললেন, বউ, তোমার ছেলে সংসারী হলেই হয়, একদিনে কি আর বোঝা যায়? তখন খালারা সহ নবদম্পতি ফিরল, হাতে খাবার দাবার। আহাস এসে ওয়েন্দ্রিলার পায়ে ছুঁয়ে সালাম করলো। ওয়েন্দ্রিলা চমকে উঠল। 2.5 বছর আগের কিশোর ছেলেটা এখন যৌবনে পা রেখেছে। রোগা পাতলা ছিচকে ছেলেটা এখন ভাইয়ের মতো সুঠাম দেহি সৌমকাম্য হয়েছে। ওয়েন্দ্রিলা প্রথমে চিনতে পারেনি, অবাক হয়ে তাকিয়েছিল অনেকটা সময়। অবশেষে চিনতে পারল। আহাস, তুমি তো ব্যাটা হয়ে গেছো। আহাস লজ্জা পেল, কিঞ্চিত লাজুক স্বরে বলল, সবাই তাই বলে, এখন তার চোখে পড়লেই হয়। শেষ কথাটা বলল আস্তে। ওয়েন্দ্রিলার কানে গেল না ঠিক। বাহিরে থেকে আনা খাবারগুলো সে পরিবেশনে ব্যস্ত। অভ্র ভাইকে জড়িয়ে ধরে বলল, তাহলে কতদিন থাকা? 1 মাস, এরপর আবার পারি দূরদেশে। অবশেষে ইন্দ্রিলা আপুকেই বিয়ে করলে। বলেছিলাম না তুমি তাকে ভালোবাসো। সাথে সাথেই কান মুলে দিল অভ্র। ফিসফিসিয়ে বলল, এসব ভারী শব্দ কোথা থেকে শিখেছিস আজাইরা? তাহলে বলছো ভালোবাসো না? অভ্র কিছুক্ষণ চুপ রইল। নির্নিমেষ চোখে তাকিয়ে রইল ওয়েন্দ্রিলার দিকে। অতঃপর বাঁকা হেসে বলল, আমি আমার জিনিসে কারোর ভাগ পছন্দ করি না। ঐন্দ্রিলা আমার পুতুল, তার ভবিতব্য আমি। আহাস চুপ করে গেল ভাইয়ের উত্তরে। বুক ছিঁড়ে বের হয় দীর্ঘশ্বাস। ড্রেসিং টেবিলের সামনে চুল আছড়া ছিল ওয়েন্দ্রিলা। অভ্রের মোবাইলটা সেখানে অবহেলায় পড়ে আছে। জনাব গোসলে গেছেন, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বের হওয়ার নাম নেই। এর মাঝেই ফোনটা বাজছে কর্কশ স্বরে। ওয়েন্দ্রিলা দুশ্চিন্তায় পড়ল। ফোনটা কি ধরবে? বেশ কয়েকবার বেজেছে। অবশেষে সে ফোনটা হাতে নিল, তবে ধরতে পারল না। ফোনটা কেটে গেল। তবে অভ্রের ফোনটা হাতে নিতেই চমকে গেল ওয়েন্দ্রিলা। অবাক চোখে তাকিয়ে রইল, কারণ ফোনের স্ক্রিনে তার ছবি, হলুদের দিনের ছবি। হলুদের শাড়িতে গাল ভর্তি কাঁচা হলুদে একেবারে হলদে গোলাপ লাগছিল তাকে। নিচের দিকে তাকিয়ে হাসছিল কোনো একটা অজানা কারণে। বিষাদময় সেই রাতের এক টুকরো হাসি। কখন ফটোগ্রাফার ছবিটা তুলেছে জানে না সেটা। তার বিয়ের সেই বিখ্যাত ফটোগ্রাফার। ছবিগুলো অভ্র তার মানে আদায় করে নিয়েছে। শুধু করেইনি, তার ছবিটা ফোনের ওয়ালেও রেখে দিয়েছে। অভ্রের কাজগুলো খুবই অবাক করছে ওয়েন্দ্রিলাকে। সে এক দৃষ্টিতে ছবিটা দেখছিল। ঠিক তখনই অভ্র খপ করে নিয়ে নিল তার মোবাইলটা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার মোবাইল ঘাটছিস কেন? কি মতলব, স্পাইগিরি করছিস? তোর অবর্তমানে কারোর সাথে প্রেম লীলা করছি কি না? ওয়েন্দ্রিলা তার প্রশ্নগুলো উপেক্ষা করে শুধালো, তোর ওয়ালে আমার ছবি কেন? অভ্র একটু থমকালো, তারপর ফিচেল হেসে বলল, আমি যখন খুব টেনশনে বা বিপদের সম্মুখীন হই, যখন আমার মাথায় একেবারে কাজ করে না, ভয়, দুশ্চিন্তা, ডিপ্রেশন আমাকে ঘিরে ধরে, তখন আমি তোর ছবি দেখি। আমার মনে সাহস জন্মায়। মনে মনে বলি, তোর মতো ডাকাত বাহিনীকে যদি আমি সহ্য করতে পারি, তাহলে পৃথিবীর এই যাবতীয় সমস্যা কি? এগুলো তো তোর সামনে অতি তুচ্ছ, নগণ্য। ওয়েন্দ্রিলা চোখ ছোট ছোট করে বলল, আমি তোর জীবনের সমস্যা? মহা সমস্যা। তাহলে বিয়ে করেছিস কেন? কারণ সুখে থাকতে আমাকে ভূতে গিলায়, তাই তো খাল কেটে কুমির না ডাকাত এনেছি। ওয়েন্দ্রিলা দাঁতে দাঁত পিষে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে রইল। অভ্রের নগ্ন গায়ে লেপ্টে আছে জলকণা, চুল ভেজা। অবহেলায় টাওয়াল ফেলে শুয়ে পড়ল বিছানায়।
ওয়েন্দ্রিলা তৎক্ষণাৎ খাটে এসে ঠিক মাঝখান বরাবর একটা সীমা বানালো, বালিশ দিয়ে বর্ডার অঙ্কন করলো। তারপর কঠিন স্বরে বলল, আজ যদি আমার ধারে কাছেও আসিস আমি তোর মুখ ভেঙে দিব। এটা বর্ডারের সীমা। এদিকে এলেই তোর ভবলীলার সঙ্গ। অভ্র কিছু সময় তাকিয়ে রইল, তারপর হাসলো কৌতুক করে। সেই হাসির মর্ম ওয়েন্দ্রিলা বুঝলো মাঝরাতে, যখন বালিশের জায়গায় বালিশ থাকা সত্ত্বেও পাথর সম হাত পা দিয়ে তার উপরে উঠে এলো, তার শরীরের উপরে। সরাবার চেষ্টা করলেও কাজ হলো না, বরং সমস্ত শরীরের ভার ছেড়ে তার গলায় মুখ গুজলো কুম্ভকর্ণের মতো ঘোড়া বেঁচে ঘুমন্ত অভ্র। ওয়েন্দ্রিলা হাল ছেড়ে দিল, তার গায়ে শক্তি নেই এই বিশালাকার পুরুষকে নাড়ানোর। ফলে বাধ্য হয়েই চোখ বুঝল সে। এত অস্বস্তির মাঝেও স্বস্তির ঘুম ভর করল নেত্রপল্লবে। বৌভাতের অনুষ্ঠান হচ্ছে শহরের বড় কমিউনিটি সেন্টারে। ওয়েন্দ্রিলার পরনে সাদা একখানা মসলিনের শাড়ি, হালকা মেকআপ, নির্মল সাদা কাঠগোলাপের মতো লাগছে কোমলমতিকে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপস্থিতি অনুষ্ঠানকে আরো জাঁকজমকপূর্ণ করলো। এর মাঝে ওয়েন্দ্রিলা স্বস্তি ফিরল যখন পিউকে নজরে পড়ল, স্টেজ থেকে ডাকলো তাকে। এদিকে বিখ্যাত ফটোগ্রাফারের তর্স হয় না, শুধু বলে, আপু পোজ দেন। হাজারখানেক ছবি তুলেছে সে। ওয়েন্দ্রিলার এখন পা ব্যথা করছে। পিউ বান্ধবীকে ডাকেই স্টেজে উঠল, কেমন মলিন যেন তার মুখখানা। ফলে ওয়েন্দ্রিলা শুধালু, তুই নাতেই গেলি কেন? আর সকালে যে ফোন করেছিস একটা আবার তোলা যায় না? জানিস আমি কি চিন্তায় ছিলাম? আসলে আমি ভয়ে এই মুখ হইনি। আন্টি যদি আমার পিঠ ভেঙে দেয়। অতীব কৃত্রিম স্বাভাবিক স্বরে উত্তর দিল পিউ। ওয়েন্দ্রিলা তার দিকে চোখ মুখ কুচকে তাকালো। তুই কি আমার মায়ের ঘরে আসতে আমার ঘরে? বাহবা একদিনেই অভ্রের ঘর তোর ঘর হয়ে গেছে, কি উন্নতি। ওয়েন্দ্রিলা হেসে বলল, শুধু ঘর, ওর সব কিছু হাতিয়ে দেউলিয়া করে দিব, তারপর পুটলি বেঁধে সোজা হিমালয়। বান্ধবীকে হাসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল পিউ। জড়িয়ে ধরে বলল, আমি চাই তুই যেন খুব সুখী হোস। এর মাঝেই দুকুলের অজানা মানুষের ভিড় হলো স্টেজে। কিছু হোক আর না হোক, বউবরের সাথে ছবি তোলা ট্র্যাডিশন। ফলে পিউয়ের নেমে যেতে হলো। স্টেজ থেকে নামতে গেলেই কুচিতে পা বাঁধলো, অমনি হুমড়ি খেতে উদ্যত হলো সে। ঠিক সেই সময় সিনেমার নায়কের মতো ধরে ফেললো কেউ তাকে। পিউ মাথা তুলতেই দেখলো একটি শুভ্র মুখ। নির্মল হেসে বলল, তুমি ঠিক আছো পিউ আপু? সৌম্যকাম্য পুরুষটিকে দেখে চিনতে পারল না পিউ। পিউকে সোজা করলো সে, মৃদু হেসে বলল, আমাকে চিনছ না তাই না? আমি আহাস। আস, তুই তো একেবারে দামড়া ছেলে হয়ে গেছিস রে। না না, একেবারে ড্যাশিং ম্যান। অবাক চোখে সহাস্য স্বরে বলল পিউ। আহাসের হাসি চওড়া হলো, প্রসন্ন কণ্ঠে বলল, অবশেষে পুরুষ রূপে তোমার নজরে আসলাম তাহলে। পিউ হাসলো আহাসের কথায়। পায়ের পাতায় ভর করে এলোমেলো করে দিল ছেলেটার সুসজ্জিত চুল। মিষ্টি স্বরে বলল, এছাড়া উপায় আছে? কি থেকে কি হয়ে গেছিস আমি তো চিনতেই পারছিলাম না। পাটকাঠি থেকে মেহগনি হয়ে গেছিস, একেবারেই সৌম্য পুরুষ। প্রেম করছিস নাকি? হ্যাঁ, বিদেশি মেম পেলে বুঝি? পিউয়ের কথায় লজ্জায় আহাসের কান রক্তিম হলো। বাম কানটা একটু ডোলে লাজুক স্বরে বলল, তুমিও না পিউ আপু? আমার মন ওই বিদেশি ম্যাম ট্যাম গলে না। তাহলে বলছিস দেশি কারোর কেশের দোলায় হৃদয় হারিয়েছিস? তা বলতে পারো। পিউয়ের দিকে গাঢ় নয়নে চেয়ে উত্তর দিল সে। পিউ এবার সশব্দে হেসে উঠল, ব্যঙ্গ করে বলল, বাবা, এ ছেলে তো দেখছি একেবারে প্রেমে হাঁপুটুপু খাচ্ছে, আবার লজ্জা পাচ্ছে। থাক থাক, আর লজ্জা দেব না। তা থাকছিস তো কিছুদিন, নাকি উড়াল দিবি আবার? না না, আসি বেশ কিছুদিন। আর যতদিন আছি তোমার শিডিউলে আমার জন্য সময় কিন্তু রাখতেই হবে। যতদিন আমি দেশে থাকছি তোমার সময় আমার। বুকিং দিচ্ছিস নাকি? না আর বলতে, তোমার তো বৃত্ত সুবিশাল। সে বৃত্তে আমার মতো নগণ্য মানুষের কি ভাত আছে?
তাই বুকিং দিতে হয়। 2.5 বছর পর ফিরছি, এতটুকু তো আমার হক। পিউ হাসতে হাসতে বলল, তুই এখনো ল্যাউটা রয়ে গেলি রে। আমার লেওটাপনা তো সবার জন্য নয় পিউ আপু। আহাস বিড় করে কথাটা বলল। পিউ হট্টগোলের সুরে শুনতে পেল না। ঠিক তখনই নীলাদ্রি এক প্রকার ছুটে এলো। পরনের শার্টটা ঘামে ভিজে আছে, তার কপালে ঘামের বিন্দুতে অলঙ্কৃত। হাঁপাতে হাঁপাতে বলল, পিউ, একটু চলো তো আমার সাথে, ইমার্জেন্সি। পিউ হতচকিত হলো, বিস্মিত স্বরে বলল, কি হয়েছে নীলাদ্রি ভাই? আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু বিরাট ঘটনা ঘটে গেছে। তুমি এক্ষুনি আমার সাথে চলো। আপনি একটু শান্ত হন, শান্ত হন, জোরে শ্বাস নিন, কুল কুল। নীলাদ্রি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করলো। এরপর বলল, আমি শান্ত হয়েছি, চলো এবার। বলেই পিউয়ের হাতটা ধরলো আলতো করে। এর মাঝেই আহাস বাধা দিয়ে বলল, নীলাদ্রি ভাই, কি হয়েছে আমাকে বলুন। আমরা যেহেতু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, তাই ঝামেলা হলে সমাধানও আমরাই করতে পারবো। পিউ আপু খামোখা কি করবে? পিউ আপু, তুমি বরং কাউন্টারে যাও, আমি তোমার পছন্দের কালো জামের ব্যবস্থা করছি, উপরে বাদাম কুচি দেওয়া। আহাসের কথায় তীব্র বিরক্তি নিয়ে নীলাদ্রি বলল, হে চোকরা, আমি কি তোমাকে কিছু বলেছি? আমার ঝামেলা তুমি সমাধান করতে পারলে আমি তো তোমার কাছেই আসতাম। উচ্চতর পর্যায়ের গর্দভ কোথাকার। এই পিউ, চলো। পিউ কোনো কথা বলার সুযোগ পেল না। এক প্রকার হাতখানা টেনে নীলাদ্রি তাকে নিয়ে গেল। আহাস কাতর নয়নে তাকিয়ে রইল। বুকটা ঝাঝা করছে তার। এমন কেন হয়? যাকে মন শহরের নিয়ন্ত্রণে হৃদয় ব্যাকুল, সেই মানুষটি নিয়ন্ত্রণ গ্রহণ করে না। আহাসের মনক্ষুণ্ণ হলো, চোখে মুখে স্পষ্ট হলো বিষণ্ণতা। পিউয়ের সামনে একটি হালকা বাদামি রঙের ছোট্ট কুকুর, সে লেজ নাড়ছে আর গোল গোল ঘুরছে। নীলাদ্রি তাকে টেনে কমিউনিটি সেন্টারের বাহিরে নিয়ে এসেছে। হাতখানা ছেড়ে বলল, দেখো। পিউ হতবাক স্বরে বলল, আপনি আমাকে কুত্তা দেখাতে নিয়ে এসেছেন নীলাদ্রি ভাই? কুত্তা বলো না তো, শুনতে পেলে কষ্ট পাবে, বেচারারও মন আছে। বেশ কঠিনতা প্রকাশ পেল নীলাদ্রির স্বরে। পিউ তার বাক্য শুধরে বলল, আচ্ছা, আপনি আমাকে ডগ দেখাতে নিয়ে এসেছেন? এটা যে সে কুকুর নয়, খেয়াল করে দেখো, এটা মিক্সড ব্রিড, নেরিকুত্তার পরিমিয়ানের কম্বো। আশ্চর্য ব্যাপার, এই কুকুরগুলো শহরে পাওয়া যায় না, পাওয়া যায় সাজেকের রাস্তায়। আরেকটা অবাক করার ব্যাপার, আমি একটাকে অ্যাডাপ্ট করেছিলাম, কিন্তু সেটা তো বান্দরবান, তাকে দেখাশোনা করছে আমার সাবেক অ্যাসিস্ট্যান্ট অজল সাঙ্গু। অথচ এই কুকুরটা দেখতে হুবহু তার মতো স্ট্রেঞ্জ। সে আমার কথাও বুঝে। দেখো, আমি সিট বললে বসবে। নীলাদ্রি সিট বলতেই কুকুরটা বসে পড়ল। নীলাদ্রি হতভাগ, কিন্তু খানিকটা উল্লাসিত গলায় বলল, দেখেছো, স্ট্রেঞ্জ। শকুন্তলা এত দূর থেকে এলো কি করে বলো তো? 517 কিলো যেখানে দূরত্ব। শকুন্তলাকে? আমার কুকুরের নাম, সে কুকুর হয়েছে তাতে কি, তার কি নাম হবে না? আমি তার নাম রেখেছি শকুন্তলা, 5 অক্ষরের নাম, কারণ ওকে শকুন্তলা ডাকলে সে 5 বার ঘেউ করে। পিউ মুখে হাত দিয়ে বলল, ও যে মেয়ে জানলেন কি করে? পরীক্ষা করে দেখেছেন? যদি ছেলে হয় তাহলে নাম কি হবে? কদম আলী? 5 অক্ষর আছে। অজল বলেছে ও মেয়ে, তাই মেয়েদের নাম শকুন্তলা। সারনেম দেননি? কুকুর হয়েছে তো কি, একটা সারনেম থাকবে না? শুধু নামে তো কষ্ট পেতে পারে। ওকে বরং শকুন্তলা মজুমদার বলে ডাকবেন। নীলাদ্রি মজুমদারের কুত্তা, থুকু, ডগ শকুন্তলা মজুমদার। নীলাদ্রি চোখ দুটো ছোট করে বলল, তুমি মজা করছো আমার সাথে পিউ? মজা করছি না নীলাদ্রি ভাই, আমি সিরিয়াস। দেখুন, আমি কি হাসছি? বলেই মুখ এগিয়ে দিল। নীলাদ্রি কিছু সময় দেখলো পিউকে। তার
ওয়েন্দ্রিলার মুখ দেখে বোঝার উপায় নেই সে কৌতুক করছে নাকি সিরিয়াস। সে কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, ও এখানে এলো কি করে পেও? আর তুমি তো অনেক বুদ্ধিমতী, একটু বলো তো। এই কুকুর যে শকুন্তলা মজুমদার, আপনি কি শিওর? ওর নাম ধরে ডাকুন, দেখি সে 5 বার ঘেউ ঘেউ করে কিনা। নীলাদ্রি সত্যি সত্যি ডাকলো, আর আশ্চর্যজনকভাবে কুকুরটা 5 বার ঘেউ ঘেউ করলো। নীলাদ্রি প্রায় চিৎকার করে বলল, ও শকুন্তলা। আমার মনে হয় ও বান্দরবান থেকে আপনার জন্য চলে এসেছে। ওদের নাক তো অনেক তীক্ষ্ণ হয়, শুকতে শুকতে চলে এসেছে। স্ট্রেঞ্জ নীলাদ্রি ভাই, আপনি বরং বান্দরবান যাওয়া বাদ দিয়ে দিন, এখানে থেকে কুকুরের ওপর রিসার্চ করুন। রিসার্চের বইয়ের নাম আমার কুকুর শকুন্তলা মজুমদার। তুমি আবার মজা করছো পেও? মোটেই না, আমি সিরিয়াস, দেখুন আমি হাসছি না। নীলাদ্রির মুখে ভীষণ চিন্তা ভর করলো। সে ফোন বের করলো, নিজের সাবেক অ্যাসিস্ট্যান্টকে ফোন করলো, সে ফোন ধরলো না। ফলে আরও চিন্তায় পড়লো নীলাদ্রি। কাল সকালে বাস, অথচ এখন এই শকুন্তলা এরকম কাণ্ড ঘটালো। সেই কাণ্ডের সমাধান না করে যাওয়াও তো যাবে না। পিউ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এখন যাই নীলাদ্রি ভাই, কালো জামের কাউন্টার শেষ হতে চললো। তুমি যেও না প্লিজ, আমার কাছে বসে থাকো, আমার না ভয় লাগছে। কিসের ভয়? জানি না, দেখো আমি ঘামছি, প্লিজ আমার কাছে থাকো। পিউ হাসলো, নিজের শাড়ির আঁচলটা দিয়ে আলতো করে মুছে দিল নীলাদ্রির কপাল। তারপর সহাস্য স্বরে বলল, আমি আছি, ভয় নেই নীলাদ্রি ভাই, আপনি বললে আমি সারা জীবন আপনার পাশে থাকবো। ধন্যবাদ পেও। পিউ দীর্ঘশ্বাসটা গোপন করে নিল। নীলাদ্রি হাঁটু গেড়ে কুকুরটার সামনে বসেছে। সে যতবার তাকে ডাকছে সে ঘেউ ঘেউ করছে, তাও ঠিক 5 বার। পিউ এই পাগলামিগুলো দেখছে মুগ্ধ নয়নে। আজকে তার আর কালো জাম খাওয়া হবে না, তবে আফসোস নেই, এই পাগল পুরুষটাকে 2 চোখ মুখে দেখতে তো খারাপ লাগছে না। অভ্রের খালারা আজকে চলে যাবে, বাস রাত 11টায়। কিন্তু অভ্র এবং ওয়েন্দ্রিলা তাদের বিদায় দিতে পারবে না, কারণ এখন তারা ওয়েন্দ্রিলাদের বাড়িতে যাবে নাইওরে। ফলে খালারা ওয়েন্দ্রিলাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। বউ আর দেখা হবে না রে, তুই তো তোর বাপের বাড়ি চলে যাচ্ছিস, আমাদের ভুলিস না। আমাদের তোরে খুব ভালো লাগছে, আমাদের বাড়ি আসিস কিন্তু একেবারে মাস 2-3 জন্য আইবি, ওই ছোট্ট কাজের মানুষের মতো আইবি না কইলাম। আমি তোরে পিঠা খাওয়ামু, হাঁস রাইন্দা খাওয়ামু, কথা দে আইবি। আপনারা আর কিছুদিন থেকে যান খালা, আমি বাড়ি এসে ঘুরতে যাব। না রে, জানিস তো পোলাদের পরীক্ষা, তুই আসিস বউ। বলেই অশ্রু ছেড়ে দিলেন 3 জন। মাত্র 2 দিনে কারোর প্রতি এত মায়ায় পড়া যায় বুঝি? ওয়েন্দ্রিলার মনে হলো তারা 3 জন তার আপন খালা। মায়ের কোনো বোন নেই, তাই খালার আদর কখনো পায়নি ওয়েন্দ্রিলা। এই 3 জনের মাথায় বেশ সমস্যা আছে বটে, কিন্তু তারা মনের দিক থেকে খুবই ভালো মানুষ। তাই ওয়েন্দ্রিলাও কেঁদে দিল। তারা জড়াজড়ি করে কাঁদছে। এক খালা বলছে, তুই যাইস না। আমি যাব না খালা। অভ্র হতবাক নয়নে এই 4 জন নারীকে দেখছে। তার ঠিক কেমন ভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত জানা নেই। কোনো বধূ নাইওরে যাওয়ার সময় কাঁদে, এই ঘটনা বিরল। বিল্লাল ফিসফিসিয়ে বলল, ভাবি আপু কাঁদতেছে কেন? যা জিজ্ঞাসা করে আয়। ছি, স্বামী হলে এটুকুও জানিস না? ধিক্কার জানালো বিল্লাল। বিল্লালের দিকে কঠিন নয়নে তাকালো অভ্র। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। খালাদের থেকে ছাড়ালো ওয়েন্দ্রিলাকে। ওয়েন্দ্রিলা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাবার উপক্রম। অভ্র তাকে এক হাতে জড়িয়ে খালাদের বলল, এখন কিন্তু বেশি সময় নেই, বাস মিস করবা। 17 টাকার টিকিট, লস হবে কিন্তু 5100 টাকা। টাকার কথা শুনে তারা কান্না থামালো। অবশেষে ব্যাগ নিয়ে রওনা দিল। ওয়েন্দ্রিলা আরো কিছুক্ষণ কাঁদলো। এই মেয়ে তার বিদায়েও কাঁদেনি, অথচ নাইওরে যাওয়ার সময় কাঁদছে। অভ্র তাকে দেখে মৃদু হাসলো। তারপর একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, থাক, আমরা যাব খালাদের বাসায়, কাঁদিস না। সত্যি? হ্যাঁ সত্যি। অবশেষে নিজের ঘরে আসলো ওয়েন্দ্রিলা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।